আমি একটু বলে দিচ্ছি। আমাদের ডাইনে যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করছি, আমাদের প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন, আমরা 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমাদের ডাইনে যারা আছেন আজকে আগস্ট অভ্যুত্থানের পরে আমরা আশা করিনি আজকে যাদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে তাদেরকে রাজপথে নামতে হবে তাদের চিকিৎসার জন্য, তাদের সুযোগ সুবিধার জন্য। এটা আসলে খুবই লজ্জাস্কর ব্যাপার। যে জায়গায় আমরা দেখছি যে গত অভ্যুত্থানের মালিকানা নিয়ে টানাটানি হচ্ছে, কিন্তু যারা আসল মালিক, যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে, আজকে সেই অঙ্গ হারানো, চোখ হারানো, তাদেরকে দেখার মতো কেউ নাই। কি কারণে তারা রাস্তায় আসতে হবে? এই সরকার কি তাদের সুচিকিৎসা করার ব্যবস্থা করতে পারে না? এই সরকার প্রধান থেকে শুরু করে যারা আছেন উপদেষ্টারা, ওনারা কি প্রতিদিন কোনো ঔষধ খায় না? ওরা নিত্য খাবার কি খাচ্ছে না? তারা কি গাড়িতে চলতেছে না? তাদের যদি স্বাভাবিক জীবন থাকতে পারে, কি করলেন আপনারা? একটাই ছিল, আজকে পরিষ্কার যেটা ছিল যে আপনারা একটা নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন উপহার দেবেন। এর আগে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যতটুকু সংস্কার করার সেই সংস্কারটা আপনারা করবেন। আরেকটা কাজ হলো যে সরকারের প্রতিদিনের যে কাজ, সেই কাজটা আপনারা করবেন। এই 3টা কাজের মধ্যে কোন কাজটা আপনারা করতে পারছেন? প্রতিদিন তো আপনার জীবনের রুটিন পাল্টায় নাই, কিন্তু নাগরিক জীবনের যে কষ্ট, সেই কষ্ট তো দূর করতে পারেন নাই। পাশাপাশি বলতে চাই, বিনা বিচারে মানুষ মারা যায়, কিন্তু যারা গণহত্যা করেছে এই দেশে, মানুষের সম্পদ লুট করেছে, ব্যাংক লুট করেছে, একটা বিচার এখন পর্যন্ত করতে পারেন নাই। 6 মাস লাগে না একটা বিচার করতে। শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে, তার দোষর যারা ছিল, যারা গণহত্যা চালিয়েছে, এটা প্রমাণ করতে কি 60 বছর লাগবে? প্রমাণ তো দূরের কথা, এখন পর্যন্ত সেই কোর্টের মামলাই আপনারা পরিষ্কারভাবে শুরু করতে পারেন নাই। তাহলে কি করতেছেন আপনারা? পাশাপাশি আজকে সেই হাসিনার দোসররা আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে। আমরা বলেছি একটি জবরদখলকারী সরকার বিনা নির্বাচনে জোর করে ক্ষমতায় ছিল, তাকে হটানোর জন্যই জনগণের নির্বাচিত সরকারের জন্যই আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, আমাদের ভাইরা গুম হয়েছে, কিন্তু সেই নির্বাচনের দিকে আপনার খেয়াল নাই। সেই নির্বাচন কবে হবে? একবার বলেন এই বছরের শেষে, আবার বলেন আগামী বছর। অল্প সংস্কার আর বেশি সংস্কার, আরে অল্প বেশি দরকার নাই। বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ রাজনৈতিক দল মিলে যে 31 দফা দেওয়া হয়েছে সংস্কারের, সেই দফাতে নিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনাই করলেন না। রাষ্ট্র যারা চালাবে, রাজনীতি যারা করবে, আপনি রাজনীতির সংস্কার করবেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করবেন,
অথচ রাজনৈতিক দলের সাথে আপনার কোনো আলোচনা নাই। তাদেরকে নিয়ে সংস্কার করতে চান, যারা সেই ফ্যাসিবাদের দোষর, যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছে, এখনো বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে রেখেছেন। আওয়ামী লীগের দোসরদেরকে ক্ষমতায় রাখা যাবে, কিন্তু তাদেরকে পরিবর্তন করলে এই 15 বছর যাদেরকে অন্যায়ভাবে চাকরি খাওয়া হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে ওএসডি করে রাখা হয়েছে, তাদেরকে চাকরি ফেরত দেওয়া যাবে না যদি ওর মধ্যে বিএনপি থাকে। তাই আজকে আওয়ামী লীগ ভালো, কিন্তু বিএনপি আসতে দেওয়া যাবে না। এই নীতি যদি অবলম্বন করেন তাহলে সেটা জনগণের পক্ষে যাবে না। আমরা বারবার বলেছি, বিএনপিকে আমরা ক্ষমতায় দিয়ে দিতে বলি না, আমরা বলি জনগণের অধিকার, জনগণের যে অধিকার, সেই অধিকার শেখ হাসিনা বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে। এই দেশের মালিকানা ভিন দেশের কাছে বিক্রি করে দিয়েছিল। ভিন দেশ ঠিক করতো বাংলাদেশ কারা চালাবে, এই দেশের জনগণ ভোট দিয়ে তার সরকার ঠিক করতে পারে নাই। তাই 15 বছর ধরে আমরা আন্দোলন করছি, একদিন দুই দিন না। যারা এই 2-4 দিন ধরে আন্দোলনে নামছেন তারা বলতে পারেন যে এই কয়েকদিন আন্দোলনের পরে এখনই নির্বাচনের জন্য আমরা 15 বছর 17 বছর ধরে লড়াই করছি এই দেশের মালিকানা ফিরে পাওয়ার জন্য। তাই বলবো, এই সমস্ত বিনা বিচারে হত্যা বন্ধ করেন। আমরা বলেছি বিভিন্ন বাহিনীতে যারা খুনের আসামি, যারা হত্যা মামলার আসামি, যারা হত্যায় জড়িত ছিল, গুমে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় আনেন। কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা পাই নাই। ওবায়দুল কাদের একে সাহেবী ঢঙে বর্ডারে গেল, ওইখান থেকে পার হয়ে গেল, তার পায়ে তো একটা গুলিও করতে পারলেন না, একটা লাঠি দিয়ে বাড়িও দিতে পারলেন না, আর বিনা বিচারে হত্যা করেন। তাই বলতেছি, সময় সব সময় একরকম যায় না। আপনাদেরকেও বলবো, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য রাজনীতিবিদদের, আরে ভাই আমরা তো হাফ প্যান্ট পর অবস্থা থেকে রাজনীতি করি। রাজনীতি করতে যে দেশের জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীনের পরে আবার এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি এবং এখনো করছি। তাই শুধু রাজনীতিবিদদের সমালোচনা করে লাভ নাই। কারা করেন? যারা আবার রাজনীতির হইতে চান, যারা মন্ত্রী এমপি হইতে চান, যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করতে চান। তাই বলবো, আজকে রাজনীতির যদি সংশোধন করতে হয়, রাষ্ট্রের যদি সংস্কার করতে হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে রাজনীতিবিদরা। হাসিনার আমলে রাজনীতিবিদরা দেশ চালায় নাই। হাসিনার আমলে পার্লামেন্টে রাজনীতিবিদরা ছিল না। কারা ছিল? আপনারা হিসাব করে দেখেন, চেহারাগুলো দেখেন, চেহারা দেখেন। এই প্রেস ক্লাবের সাবেক সভাপতি সহ আরো অনেকেই পার্লামেন্টে গেছিলেন, আজকে কোথায়? পালায় গেছে। দেশটাকে চোরের দেশ বানাইছিল শেখ হাসিনা, মিথ্যাবাদীর দেশ বানাইছিল, লুটেরাদের দেশ বানাইছিল, মাফিয়াদের দেশ বানাইছিল। যে দেশে বাইতুল মোকাররমের খতিবও পালাইতে হয়, যে দেশে পুলিশের আইজিও পালাইতে হয়, যে দেশে সংবাদপত্রের সংবাদককেও পালাইতে হয়, যে দেশে প্রেস ক্লাবের সভাপতিকেও পালাইতে হয়। দেশটাকে দলীয়করণের কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন? দলের বাইরে, দলও না,
শেখ হাসিনার বাইরে, আধিপত্যবাদী শক্তিদের বাইরে কেউ এই দেশে শান্তিতে ঘুমাইতে পারে নাই। ভয়ে অস্থির থাকতো কখন আমাকে ট্রান্সফার করা হবে, ভয় অস্থির থাকতো কখন আমার বাড়িঘরটা দখল করা হবে, ভয় অস্থির থাকতো কখন পুলিশ আমাকে নিয়ে বিনা বিচারে হত্যা করবে। তাই যারা দোষ দেন, রাজনীতিবিদদের কথা বলেন, বিগত 15 বছর ধরে এই রাজনৈতিক কর্মীরা এই মাঠে ঘাটে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে। এই এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়ে এখানে আমি যখন বক্তব্য দিচ্ছি, এইখানে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোল থেকে আমাদের ছাত্র দলের কর্মী রাজকে টিভি পুলিশ জোর করে ছিনিয়ে নিয়ে তার হাত পা ভেঙে দিয়েছে। কোন রাজনীতিবিদের সমালোচনা করেন? রাজনীতিবিদ ওরা না যারা লুইটা পুইটা দেশটা খায়। রাজনীতিবিদরা কখনো লুটপাট করতে পারে না। তাই ভাইরা আমার, সেখানেও যদি সুবিধাবাদী থাকে সেটার জন্য সংস্কার দরকার। সংস্কার করেন যাতে বিচার বিভাগ নিউট্রাল থাকে, যাতে হাইকোর্টের বিচারপতি শপথ নেওয়ার পরে কোন দলের আনুগত্য না নেয়, যাতে বিশ্ববিদ্যালয়ের কোন ভিসি কোন দলের আনুগত্য না নেয়, যাতে এই সচিবালয়ের কোন সচিব হওয়ার পরে যাতে কোন দলের আনুগত্য না নেয়, যাতে পুলিশ প্রধান, পুলিশ কমিশনার, সেনাবাহিনীর উচ্চতর কর্মকর্তা হওয়ার পরে যাতে কোন দলের আনুগত্য না নেয়, সেটা সংস্কার করেন। সংস্কার করেন কালো টাকার মালিক যাতে না হওয়া যায়। সংস্কার করেন কিভাবে এই জাতিতে ভালো মানুষকে ভালো রাখা যায়, ভালো মানুষের চরিত্র যাতে হনন না হয়, ভালো মানুষকে যাতে চোর না হইতে হয়, সেটার জন্য সংস্কার করেন। তাই আজকে বলতে চাই, দেশটা রসাতলে চলে গেছে। কোন মানুষের আজকে নৈতিক চরিত্র নাই। শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়ে গেছেন। কারণ ঢাকা শহরে যারা বসবাস করেন, বুকে হাত দিয়ে খুব কম লোকই বলতে পারবেন যে তার ন্যায় উপার্জন দিয়ে সে টিকে আছে। 25-30 হাজার 40 হাজার যাদের ইনকাম আছে, 4-5 জনের ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে বসবাস করার কোন সুযোগ নাই। চালের দাম বাড়াইছেন, তেলের দাম বাড়াইছেন, গ্যাসের দাম বাড়াইছেন, পানির দাম বাড়াইছেন, আর বিদ্যুতের দাম তো আগেই খায় ফেলাইছেন। সে কাজে মানুষগুলো কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচবে সেটা সংস্কার করেন। সংস্কার যদি করতে চান, ওই জিয়া রহমানের দিকে তাকায় দেখেন। জিয়া রহমান এর জন্য বলে নাই এত সময় দেন, এইটা করতে হবে, ওইটা করতে হবে। জিয়া রহমানকে দায়িত্ব দেওয়ার পরে দুর্নীতি বন্ধ করছিলেন। আপনি একটা দুর্নীতি বন্ধ করতে পারছেন? একটা দুর্নীতিবাদকে ধরতে পারছেন? বাংলাদেশ ব্যাংকের সোনা কিভাবে পিতল হয়ে গেল, ওই গভর্নরে ধরতে পারছেন? হাইকোর্টের চিফ জাস্টিস খায়রুল হক এই দেশকে ধ্বংস করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যে খায় দিয়ে গেল, সেই খায়রুল হক শুধুমাত্র পরবর্তী সরকারের একটা উচ্চ পর্যায়ের চাকরির জন্য সংবিধান ভেঙে সংবিধান সংবিধান করেন। খায়রুল হক তো সংবিধান ভঙ্গ করছে, শেখ হাসিনা সংবিধান ভঙ্গ করছে, ওবায়দুল কাদের সংবিধান ভঙ্গ করছে, স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান ভঙ্গ করছে, পুলিশের আইনি কমিশনার সংবিধান ভঙ্গ করছে। খালি সংবিধান সংবিধান করেন। সংবিধান তো তারাই ভঙ্গ করছে যারা ক্ষমতায় ছিল। সংবিধান বানায় হবে নাকি যদি যে ক্ষমতায় থাকে সে যদি সংবিধান না মানে? তো সেই কারণে বলবো,
আইন কোনো ব্যাপার না, কিন্তু আইন মানতে হবে। ওই মানার জন্য যেটা সেটা করেন, তাই নিজেরা ফেরেশতা আর সবাই চোর এই কথাটা দিয়েন না, তাহলে নিজেদের থলের বিড়াল বের হয়ে যাবে। তাই ভাইরা আমার বলতে চাই, সময় কম, আমারও সময় কম, বক্তৃতা শেষ করতে হবে, আপনাদেরও সময় কম, এটা মনে রাখেন। বেশি যদি যাইতে চান উল্টাপাল্টা করবেন, আবার বিচারের আওতায় যাইতে হবে।